হয়েছে আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের বিষয় হচ্ছে থেভেনিনস থিওরাম। এখন থেভেনিনস থিওরাম হচ্ছে একটা সার্কিট সলভ করার সহজ পদ্ধতি। যেমন একটা সার্কিটে যদি দুটো টার্মিনাল থাকে, এখানে এ বি টার্মিনাল, এবং তার এক পাশে রেজিস্ট্যান্স থাকে যেটা বারবার আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে চেঞ্জ করতে হয়। এই রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট নয়, এই লোড রেজিস্ট্যান্সটা আমাদের বারবার চেঞ্জ করতে হয়। আর এই পাশে সার্কিটের অন্য অংশটা থাকে যেখানে অনেকগুলো যে কোনো ধরনের সোর্স, রেজিস্ট্যান্স, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এরকম অনেকগুলো সার্কিট এলিমেন্ট থাকতে পারে। আবার বিভিন্ন ধরনের সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ভোল্টেজ, কারেন্ট প্রভৃতি বিভিন্ন ধরনের যাই থাকুক না কেন, এখানে অন্য একটা জটিল, অনেক ক্রিটিক্যাল একটা সার্কিট থাকে। এখন যেহেতু এখানে লোড রেজিস্ট্যান্সের মান বারবার পরিবর্তিত হয়, তাই এই লোড রেজিস্ট্যান্সের জন্য বারবার এই পুরো সার্কিটে বিভিন্ন ধরনের রেসপন্স, যেমন কারেন্ট, ভোল্টেজ প্রভৃতি রেসপন্স বের করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আর এই কষ্টসাধ্য ব্যাপারটাকে সহজ করার জন্য ব্যবহার করা হয় থেভেনিনস থিওরাম। এই থেভেনিনস থিওরাম বলে যে এই পাশে যত ধরনের রেজিস্ট্যান্স, তারপরে ক্যাপাসিট্যান্স, তারপরে ইন্ডাক্টর যাই থাকুক না কেন, যা কিছুই থাকুক না কেন, আবার এখানে যত ধরনের ভোল্টেজ, কারেন্ট, যেসব কিছুই থাকুক না কেন, এই পুরো জিনিসটাকে আমরা শুধুমাত্র এইটুকুর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো। সেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে থাকা একটা রেজিস্ট্যান্স। শুধুমাত্র এটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। এখানে ভোল্টেজটাকে বলা হয় থেভেনিনস ভোল্টেজ, আর এখানে এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় থেভেনিনস রেজিস্ট্যান্স। আর তার সাথে থাকে এই এ টার্মিনাল আর বি টার্মিনাল, এবং তার সাথে থাকে লোড রেজিস্ট্যান্স, যেটাকে বারবার পরিবর্তন করা হয়। তাহলে সাধারণত তিনটা ক্ষেত্রে এটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন যদি শুধুমাত্র পুরো সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে, তাহলে একটা পদ্ধতি অবলম্বন করা হয়। তারপর যদি পুরো সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুই ধরনের সোর্স থেকে, তাহলে এক ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। আবার যদি পুরো সার্কিটে শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে এক ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। তাহলে এই তিনটা ক্ষেত্রের জন্য আমরা ম্যাথগুলো দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য একটা সার্কিট দেওয়া আছে। সুতরাং আমরা এই সার্কিটটাকে সলভ করব। এখন দেখা যাচ্ছে এখানে দুটো টার্মিনাল দেওয়া আছে এ আর বি। সলভ করতে আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমরা এ আর বি টার্মিনালটাকে ওপেন সার্কিট করে দেব, অর্থাৎ এটাকে আমরা শর্ট সার্কিট করে দেব। অর্থাৎ এ বি টার্মিনালের মধ্যে যে লোড রেজিস্ট্যান্সটা আছে সেটা থাকবে না। আমরা লোড রেজিস্ট্যান্সটাকে আলাদাভাবে লিখে নিই, 40 ওহম। এবার আমরা সার্কিটটাকে রিড্র করে নিই। এখন আমরা এই রিড্র করা সার্কিটে এইখানে যে ওপেন সার্কিট করা হয়েছে, এই টার্মিনাল দুটোর মধ্যে একটা ভোল্টেজ কনসিডার করি। আর এই ভোল্টেজটাই হবে আমাদের কাঙ্ক্ষিত থেভেনিনস ভোল্টেজ, অর্থাৎ VTH ইজ ইকুয়াল টু VAB। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখা যাচ্ছে এটা যেহেতু আমরা এখন ওপেন সার্কিট করেছি, সুতরাং এই পুরোটা সার্কিটের মধ্যে শুধুমাত্র একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে। মনে করি সেই একটা কারেন্ট হচ্ছে I। তাহলে আমরা এই সার্কিটে যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে হয় -10, টার্মিনালের দিকে খেয়াল রাখবেন, এই দিক থেকে আমরা কারেন্ট এই দিক থেকে প্রবাহিত করা শুরু করেছি। তাহলে -10, তারপর 10I, তারপরে এটা আর কনসিডার করা হবে না যেহেতু এটা ওপেন সার্কিট করা হয়েছে,
তারপর 10i প্লাস 20, এখান থেকে 20i ইজ ইকুয়াল টু -10, সেখান থেকে -1/2 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা কারেন্টের ডিরেকশনটা এই দিকে ঘড়ির কাঁটার দিকে কল্পনা করেছিলাম, আসলে কারেন্টের ডিরেকশন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। ওকে, হোয়াট এভার ইট ইজ, আমরা এখন এখান থেকে থেভেনিনস ভোল্টেজটা বের করে নেব। এজন্য আমরা এই প্রথম লুপটা কনসিডার করব। প্রথম লুপ আপনারা ইচ্ছে করলে দ্বিতীয় লুপও কনসিডার করতে পারেন, আবার প্রথম লুপও কনসিডার করতে পারেন, দু ক্ষেত্রেই একই মান আসবে। তাহলে আমরা এখানে প্রথম লুপে কেভিএল অ্যাপ্লাই করে দেখি। -10 + 10 × I + VTH ইজ ইকুয়াল টু 0। সুতরাং I এর মান আমরা আগেই পেয়েছি, -1/2টা এখানে প্রযোজ্য। এটা বোঝার সুবিধার্থে বলেছিলাম, ডিরেকশন বোঝার সুবিধার্থে। যেহেতু আমরা এদিক থেকে কারেন্ট আবার বিবেচনা করেছি, সেহেতু আমরা এখানে -1 ব্যবহার করব। -10 + 10 × -1/2 + VTH ইজ ইকুয়াল টু 0। তাহলে VTH সমান 15 ভোল্ট। অর্থাৎ আমরা এখানে থেভেনিনস ভোল্টেজ পেয়ে গেছি 15 ভোল্ট। এখন আমরা থেভেনিনস রেজিস্ট্যান্স বের করব। এখন থেভেনিনস রেজিস্ট্যান্স বের করার জন্য এখানে যে লোড রেজিস্ট্যান্সের এইটা আবার ওপেন সার্কিট করতে হবে, এবং সেই সাথে যদি সার্কিটে কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে সেটাকে ওপেন সার্কিট করে দিতে হবে। আর যদি সার্কিটে কোনো ভোল্টেজ সোর্স থাকে, আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কথা বলেছি, কারণ এখানে শুধু অনলি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোই প্রযোজ্য। যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমরা সেটাকে শর্ট সার্কিট করে দেব। তাহলে সার্কিটটা এভাবে রিড্র করে পাওয়া যাবে। এ বি টার্মিনাল দুটো আগে এঁকে নিলাম, পরে এখানে 20 ভোল্ট আর 10 ভোল্ট শর্ট সার্কিট হয়ে গেছে। 10 ওহম আর এটা 10 ওহম। ওকে, তাহলে থেভেনিনস রেজিস্ট্যান্স হবে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আমরা জানি দুটো রেজিস্ট্যান্সের দুটো প্রান্ত যদি একসাথে থাকে তাহলে বলা যায় যে রেজিস্ট্যান্স দুটো পরস্পর সমান্তরালে আছে, অর্থাৎ এগুলো প্যারালালে যেহেতু আছে সেহেতু এখানে থেভেনিনস রেজিস্ট্যান্সটা হবে 10 প্যারালাল 10 বা 10 × 10 / 10 + 10 বা 100/20 or 5 ওহম। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 5 ওহম। তাহলে আমরা এটার জন্য পেয়ে গেছি আমাদের দুটা মানই আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা তাহলে এটার জন্য যে সার্কিটটা আছে আদর্শ সার্কিটটা, তাহলে সেটা অঙ্কন করি। বলেছিলাম যে প্রথমে একটা ভোল্টেজ সোর্স থাকবে, আর সেটা হবে VTH, যেটার মান আমরা বের করেছি 15 ভোল্ট, এবং তার সাথে সিরিজে থাকবে একটা রেজিস্ট্যান্স যেটাকে বলা হয় থেভেনিনস রেজিস্ট্যান্স, সেটা আমরা বের করেছি 5 ওহম। আর এটার সাথে থাকবে AB টার্মিনাল, এবং AB টার্মিনালের সাথে থাকবে লোড রেজিস্ট্যান্স RL, যেটা বারবার ভ্যারি করে। তাহলে এটার জন্য আমরা কারেন্টের ইকুয়েশনটা পাই। তাহলে এই RL এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে VTH / RTH + RL। এখন আমরা যখনই আমাদের RL পরিবর্তন করা হবে, জাস্ট এই ইকুয়েশনের মধ্যে RL এর মানটা চেঞ্জ করব এবং IL পেয়ে যাব, অর্থাৎ সার্কিট রেসপন্স বা কারেন্টটা পেয়ে যাব। এভাবে হচ্ছে গিয়ে থেভেনিনস থিওরাম শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট উভয় ধরনের সোর্সের জন্য থেভেনিনস থিওরামের ব্যবহার। তাহলে দেখা যাচ্ছে এখানে এ আর বি এর মধ্যে যে লোডটি ব্যবহার করতে হবে সেটা এখানে দেওয়া নেই, এতে আমাদের কাজ কমে গিয়েছে, আমাদের এখানে কষ্ট করে আর ওপেন সার্কিট করতে হচ্ছে না। এখানে আমরা ডিরেক্টলি
করা শুরু করে দিতে পারি। এখন দেখা যাচ্ছে এইটা হচ্ছে এই নোডের ভোল্টেজ হচ্ছে V1 আর এই নোডের ভোল্টেজ হচ্ছে V2। এখন V1 আর এই VAB একই ভোল্টেজ, কারণ এর মধ্যে আর কোনো সোর্স নেই। তার মানে আমরা বলতে পারি V1ই হচ্ছে VTH, অর্থাৎ আমরা যদি V1 এর মান বের করি তাহলেই আমরা VABর মান বের করতে পারবো, আর আমরা জানি যে VABর মান হচ্ছে VTH। তাহলে আমরা এখানে নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, আর আমরা দেখতে পাচ্ছি এটা একটা সুপার নোড। V2 আর V1 এর মাঝখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যার ফলে এখানে একটা সুপার নোড সৃষ্টি হয়েছে। সুতরাং এই সুপার নোড থেকে আমরা বলতে পারি V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু VAB। আর আমরা আগেই বলেছি এখানে VAB হচ্ছে V1 এর সমান, তাহলে 3 ইন্টু V1। ওকে, তাহলে V2 সমান 4V1, এটা আমরা বের করে নিয়েছি। তারপর আমরা এখন এখানে নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করছি। V1/1 এই নোডের জন্য V1/1 করেছি এই নোডের কারেন্ট হিসেবে, আর V2/2। অবশ্যই এটা বোঝার জন্য আপনাদের নোডাল অ্যানালাইসিস খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। V2 আর V2 মাইনাস 5/2 মানে 0। আমরা এখানে V2 এর মান আগেই বের করেছি 4V1, সুতরাং আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। 4V1/2 প্লাস 4V1 মাইনাস 5/2, 1 প্লাস 2 প্লাস 2, V1 মাইনাস 2 সমান 2.5। ওকে, তাহলে V1 সমান 2.5/5 ভোল্ট অর হাফ ভোল্ট। তাহলে আমরা V1 বা VTH এর মান আসলে পেয়ে গেছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত VTH এর মান। তাহলে এখন আমাদের বের করতে হবে RTH এর মান। RTH এর মান বের করার জন্য আমাদের এখানে নতুন জিনিস অ্যাপ্লাই করতে হবে। এই পুরো কাজটা মোটামুটি আগেরটার মতোই ছিল, কিন্তু এখানে একটা ভেরিয়েশন তৈরি হবে। সেটা হচ্ছে আমরা VAB-কে শর্ট সার্কিট করে দেব। এখন দেখুন, আমরা যদি VAB-কে শর্ট সার্কিট করে দেই তাহলে VAB ভোল্টেজটার মান কত হবে, VAB-র মান কত হবে? যে সার্কিটে আমরা এটা শর্ট সার্কিট করছি, তখন আমরা জানি শর্ট সার্কিটে V সমান 0 হয়ে থাকে, মানে VAB-র মান 0 হবে, কারণ এটা গ্রাউন্ডের সাথে যুক্ত আছে। যখন আমরা এটা শর্ট সার্কিট করে দিচ্ছি তখন এটা যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে এটার ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট সোর্সের উপর নির্ভর করে। আর VAB-র মান যখন 0 হয়ে যায় তখন 3AB-র মানও 0 হয়ে যায়, তার মানে এটাও হয়ে যায় শর্ট সার্কিটেড। আর এটা শর্ট সার্কিটেড হয়ে যাওয়া মানে দেখুন, এটা যদি শর্ট সার্কিটেড হয় এটাও শর্ট সার্কিটেড হয়, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা ইগনোর করতে পারি, কারণ কারেন্ট সবসময় সহজ পথটাকেই বেছে নেয়। কারেন্ট কখনোই এখানে শর্ট সার্কিট ফেলে এই 1 কিলো ওহমের মধ্যে দিয়ে যাবে না। সুতরাং এসব বিষয়ে বিবেচনা করে আমরা সার্কিটটা এভাবে অঙ্কন করতে পারি। প্রথমে সবগুলো এঁকে তারপর আমরা ইগনোর করাটা দেখিয়ে দেবো। এই দেখুন 3AB যেহেতু 0 হয়ে গেছে তাহলে এটাও শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ আমরা জানি শর্ট সার্কিটের VAB-র মান সবসময় 0 হয়ে থাকে। তারপর এটা 1 পুরোটা এঁকে নিচ্ছি, পরের আরেকবার এঁকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে ইগনোর করা হচ্ছে। আর এখানে AB-কে আমরা শর্ট সার্কিট করে দিচ্ছি, মানে এই যে A টার্মিনাল আর B টার্মিনাল এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি। আর তারপর এখানে আমরা একটা কারেন্ট, এখানে যে শর্ট সার্কিটটার ভিতর কারেন্ট আছে সেটাকে ধরে নিচ্ছি IAB, অথবা এটাকে আমরা শর্ট সার্কিটটাকে শর্ট ফর্মে কন্ট্রাকশন করে SC দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, এখন এই 2 আর 1 যে আছে এগুলো আছে এই শর্ট সার্কিটের সাথে প্যারালালে,
এইগুলোর মধ্যে কখনোই কারেন্ট ফ্লো হবে না যতক্ষণ এই শর্ট সার্কিটটা আছে, কারণ কারেন্ট সবসময় সরল পথে যায়। তাই সার্কিটটা খুবই সহজ হয়ে যায়। এরপর 5 ভোল্ট 2 কিলো ওহম, এই যে এ টার্মিনাল বি টার্মিনাল, আইএসসি। ওকে, তাহলে দেখতে পাচ্ছি পুরো সার্কিটের মধ্যে এখন শুধু আইএসসি প্রবাহিত হচ্ছে। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, -5 ভোল্ট প্লাস 2 আইএসসি ইজ ইকুয়াল টু আইএসসি সমান 2.5। এখানে কিন্তু খেয়াল করবেন বিষয়টা হচ্ছে সব কিলো ওহমে আছে। কিলো ওহমে থাকা মানে কারেন্টটা কিসে বের হবে? মিলি অ্যাম্পিয়ারে বের হবে। ওকে, তাহলে মিলি অ্যাম্পিয়ারকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে নিলাম 10⁻³ ওকে, তাহলে এখান থেকে আমরা আমাদের থেভেনিনস রেজিস্ট্যান্স বের করতে পারবো। এখানে যদি আইএসসি কারেন্ট যায় তাহলে আমাদের থেভেনিনস রেজিস্ট্যান্সটা হবে VTH ভাগ আইএসসি। ভি এর মান আমরা জানি 1/2 ভোল্ট, আইএসসির মান 2.5 × 10⁻³ অতএব 0.5 ভাগ 2.5 × 10⁻³ 200 ওহম। তাহলে 200 ওহমের জন্য আমরা যদি আদর্শ সার্কিটটা এখন অঙ্কন করি তাহলে পাওয়া যাবে এই হচ্ছে আমাদের VTH যার মান 1/2 ভোল্ট, আর এই হচ্ছে আমাদের তার সাথে সিরিজে থাকা থেভেনিনস রেজিস্ট্যান্স RTH বা 200 ওহম, এবং এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল রেজিস্ট্যান্স RL যেটার মান এখানে দেওয়া নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের আদর্শ সার্কিট, যেখান থেকে আমরা এই I সমান VTH ভাগ RTH প্লাস RL এর বিভিন্ন মানের জন্য এখানে আমরা সার্কিট রেসপন্স হিসেবে কারেন্ট বের করতে পারবো। ওকে, দেন এবার আমরা এসে পড়েছি ইন্ডিপেন্ডেন্ট সোর্সে। এখানে দেখা যাচ্ছে এই পুরো সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স এই ডায়মন্ড শেপ দ্বারা ইন্ডিকেট করা হয় ডিপেন্ডেন্ট ভোল্টেজকে, আমরা জানি সবাই। যাই হোক, এক্ষেত্রে আমাদের সবসময় যেটা করতে হবে এই এ আর বি টার্মিনালটাকে এক্ষেত্রেও আমাদেরকে শর্ট সার্কিট করে দিতে হবে। তারপর সেই শর্ট সার্কিটের মধ্যে আমাদেরকে একটা টেস্ট কারেন্ট হিসেবে 1 অ্যাম্পিয়ার ধরে নিতে হবে, অথবা ইচ্ছা করলে আমরা টেস্ট ভোল্টেজও নিতে পারি। এখানে আমরা টেস্ট কারেন্ট নিচ্ছি। তাহলে সার্কিটটা রিড্র করে দেখাচ্ছি। 6 ওহম, এই যে টার্মিনাল, এই যে বি টার্মিনাল, সেটাকে আমরা শর্ট সার্কিট করে দিয়েছি। শর্ট সার্কিট করে এখানে শর্ট সার্কিটের ভিতর একটা কারেন্ট 1 অ্যাম্পিয়ার টেস্ট চার্জ, এটাকে আমরা কনসিডার করছি টেস্ট কারেন্ট। ওকে, তারপরে আমরা এখান থেকে এই আইএবির মানটা বের করব। এখন আইএবির মান আর I1 এখানে দেওয়া আছে, সেটার মান কিন্তু সেম, তাহলে এটা I1, কারণ এটা কিন্তু একই ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে, তাই আইএবিও যা I1ও তা। আর এখানে দেওয়া আছে এই ভোল্টেজটার মান 3I1 এর সমান। তাহলে আমরা নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করছি। তাহলে V1 - 3I1 বাই 6 প্লাস V1 ভাগ 4 প্লাস I1
সমান 0। এখন I1 এর মান 1, আমরা সেটা বসিয়ে দিচ্ছি। V1 মাইনাস 3 ইন্টু 1 ভাগ 6, V1 ভাগ 4 প্লাস 1 মানে 0, V1 ভাগ 6 হাফ, V1 ভাগ 4 প্লাস 1, 1 ভাগ 6 1 4 V1 মাইনাস হাফ। সুতরাং V1 এর মান আসবে মাইনাস 1.2 ভোল্ট। এখন V1 এর মান যেহেতু মাইনাস 1.2 ভোল্ট, তাহলে এখানে যে V1 এর জন্য এখানে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটার মান হবে, অথবা থেভেনিনস রেজিস্ট্যান্সটার মান হবে V1 ভাগ I1। এখানে I1 এর মান 1 টেস্ট কারেন্ট ধরে নেওয়া হয়েছে, তাহলে এটা 1.2 ওহমই হবে। ওকে।